জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা, বৃক্ষরোপণ পরিদর্শন বয়ে সই, বীর শহীদদের স্মরণ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও। কলকাতায় হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ পৌঁছেছে দেশে, বেনাপুলে 5 পরিবারের অপেক্ষা। পকেটে ইয়াবা দিয়ে ব্যবসায়ী ইসমাইলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, তদন্তে পুলিশের 7 সদস্যের কমিটি। বন্যার ধকল না কাটতে ফের জলাবদ্ধ খাগড়াছড়ি, পানির নিচে বাড়িঘর, পাহাড়ে ধস, সড়কে যান চলাচল ব্যাহত। গ্যাস সংকট নিয়ন্ত্রণের বাইরে, নিরসনে সময় চাইলেন অর্থমন্ত্রী। ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি। সারা দেশে কলেরার টিকা দেয়া শুরু, গর্ভবতী ছাড়া পাচ্ছে 1 বছরের বেশি বয়সী সবাই। চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি ওমর ইনান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি। শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। শপথ নেয়ার পর দিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান 71-এর বীর শহীদদের। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম দেন। উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এ সময় বিহুগালে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি নিজের প্রথম কর্মদিবস শুরু করলেন বীর সন্তানদের স্মরণের মধ্য দিয়ে। 71 থেকে 24 সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই প্রত্যাশা গণতন্ত্রকামীদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা জানান, দেশবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিছু করবে না সরকার। তারা আরও বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। এর আগে আপনারা জানেন যে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত প্রথমেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপরেই মূলত মন্ত্রিসভার নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা নির্বাচিত হয়েছেন তারাও একে একে শ্রদ্ধা জানান। এবং তারা যেটা বলছেন যে নতুন সরকারে তারা দায়িত্ব নিয়ে তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করতে চায় এবং দেশের উন্নতিতেই তারা মনোযোগ দিতে চায়। মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে শুক্রবার। দুজনের দায়িত্ব বেড়েছে, নতুন যুক্ত হয়েছে আরও 4 জন। শনিবার সদ্য দায়িত্ব পাওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী আসেন জাতীয় স্মৃতিসৌধে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 71-এর বীর শহীদদের। পরে মন্ত্রিসভার নতুন সদস্যরা জানান, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। জাতীয় স্বার্থ বিকিয়ে কিছু করা হবে না।
একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ইজ ভেরি হাই, এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি। আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক, এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে, এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। অন্যদের চেয়ে ঘণ্টাখানেক পর আসেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চান তিনি। মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। জানান দেশবাসীকে দেয়া সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সকালে ঠাকুরগাঁও 1 আসন শূন্য ঘোষণা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করার পর সংসদ সদস্য পদ হারিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ হতেই উক্ত আসনটি শূন্য হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাতক্ষীরা কালীগঞ্জের বাসিন্দা আলিমুজ্জামান সাজুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর 12টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বড়িয়ার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর মরদেহ দাফন করা হবে। এছাড়া বেনাপোল স্থলবন্দর হয়ে 5 মরদেহ দেশে ফেরার অপেক্ষায় কুষ্টিয়ার স্বজনরা। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। সেখানে মারা যান 7 বাংলাদেশি সহ 9 জন। অনুরোধ করব এইরকম কেস যাতে হয় সেইগুলো যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে যাতে এদের প্রসেস করে পার করে দিতে পারে, তার জন্য ওনাকে আমি অনুরোধ করছি। একটা দুঃখের বিষয়, আমার ভাই আসছে এখান থেকে আরও 2.5 ঘন্টা আগে, এবং ইন্ডিয়ার ঘোচাডাঙ্গা ইমিগ্রেশন অনেক ডিলে করছে, যেটা আমাদের কাম্য ছিল না। বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে দ্রুত প্রসেস করে আমাদের লাস্টটা বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এ বিষয়ে সবশেষ খবর জানাতে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী রাশিদুজ্জামান, যাব তার কাছে। রাশিদ, এখন পর্যন্ত আপনার কাছে কি আছে সবশেষ খবর জানাবেন? আসরের পর মূলত দাফন করার কথা রয়েছে, সবশেষ তথ্য জানাবেন। ইনান কিছুক্ষণ আগে, ঠিক আধা ঘন্টা আগে, কলকাতায় অগ্নিদগ্ধ হওয়া যে সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার সন্তান স্বর্ণশীষ দত্তর যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি, সেটি কিছুক্ষণ আগে পৌঁছেছে। এবং আর তার পিছনে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, যে দেবাশিসের যে স্ত্রী তা আফসানা শারমিন মনীষা এবং তার বাবা আকরাম আলী, তার যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ ওই গাড়িতেই কিন্তু কাগজপত্র রয়েছে, যার কারণে সেটি পেট্রোক্যাম্প, যেটি বিএসএফ পেট্রোক্যাম্পের ওখানে অবস্থান করছেন, এবং সাভারের যে মরদেহটি সেটিও সেখানে অবস্থান করছে। অর্থাৎ এই কাগজপত্রগুলো পুরোই যখন পাওয়া যাবে তখন বিএসএফ হয়তো ওখান থেকেই ছাড় দেবে, তখন শূন্য রেখা থেকে এই মরদেহগুলো হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হবে। তবে এখানে যারা রয়েছেন, বিশেষ করে সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারের বাবা, মা এবং তার বোন,
বোন অসুস্থ থাকার কারণে সেখানে যে তার যে সহকর্মী রয়েছেন অর্থাৎ কুষ্টিয়া প্রেস ক্লাবের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসেছেন সেই মরদেহটি গ্রহণ করবেন এবং তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা অধীর আগ্রহে রয়েছেন কখন সেই মরদেহটি তাদের হাতে তুলে দেওয়া হবে সেই অপেক্ষায় তারা রয়েছেন। এবং আপনি যদি বলছিলেন যে বিকেলে এই মরদেহর দাফন কাজ আর সমাহিতার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানেই বেনাপোলেই এখন পর্যন্ত পৌঁছায়নি, কুষ্টিয়া যেতে এখানে হস্তান্তর হওয়ার পরও আরো 2-3 ঘন্টা লাগবে। সেখানে আশা করি এখানকার যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে রাত্রি 8টা, 8:30 বা 9টার মধ্যে সেখানে পৌঁছাতে পারে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কোন সময়ে তাদের মরদেহগুলো সমাহিত বা দাফন সম্পন্ন করা হবে। এর মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। দেবাশিস দত্ত নাকি আগেই জানিয়ে গেছিলেন যে তার সন্তান বা সে যদি মৃত্যুবরণ করে তাদেরকে দাহ না করার জন্য, তাদেরকে সমাহিত করার জন্য সেই প্রক্রিয়াটি সাংবাদিক নেতৃবৃন্দ মিলে জেলা প্রশাসনের সাথে সহায়তায় সেটি সম্পন্ন করেছেন যে তাদের 2জনকে সমাহিত করার। আর অন্যদিকে দেবাশিস দত্তর যে তার স্ত্রী এবং তার শ্বশুর রয়েছে, এই 2জনকে দাফনের জন্য যে ধরনের প্রস্তুতি সেই ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। অর্থাৎ বলা যায় আর এই লাস্টে এই মরদেহগুলো যখন হস্তান্তর করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন সময় তাদের দাফন বা সমাহিত করা হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইনাল। রাশেদ, আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে পকেটে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ করেছেন স্বজনরা। তারা বলছেন পুলিশের সামনে ঘটনা ঘটলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। বলছে কোনো পুলিশ সদস্য এতে জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মল চত্বর। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইসমাইল প্রধানিয়াকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কয়েকজন। তাতে বাধা দিচ্ছে ইসমাইলের 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারেই ছুটে আসেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আসে পুলিশও। সঙ্গে ইয়াবা পাওয়ার অভিযোগে ইসমাইলকে আটক করে নিয়ে যায় পুলিশ। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশে সিভিল যে ছিল হ্যাঁ টাইনা নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে, পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাইছে দেয় গীতা একটা পুটলা পরে হ্যাঁ কথা সেটা তো আমার পকেটে ছিল না, আমার হ্যাঁ ঢুকাই দিছে। ইসমাইলের স্ত্রীর অভিযোগ, ফরচুন শপিং মল নিয়ে পুরানো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল। এর সঙ্গে শান্ত নামের এক তরুণ জড়িত বলেও অভিযোগ তার। পুলিশের ভূমিকা নিয়েও তিনি তুলেছেন প্রশ্ন। শান্ত ওর পকেটে কিছু একটা ঢুকানোর চেষ্টা করতেছে, জামা পর্যন্ত খুলে ফেলছে, ধস্তাধস্তি এক পর্যায়ে পুরো শার্ট খুলে ফেলছে গায়ে থেকে। পুলিশ সাথে সাথে আসলো। আপনারা দেখেন সিসিটিভি ফুটেজটা, পুলিশের পাশেই ছেলেটা দাঁড়ায় আসছে, ছেলেটা হাত এভাবে ঝাড়তেছে, মানে সে যে এতক্ষণ ঢুকানোর চেষ্টা করছে পুলিশের পাশেই দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ নাকি ছেলেটাকে দেখে নাই। এদিকে পুলিশ বলছে এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। বাহিনীর কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 7 জনের সমন্বয়ে একটা টিম করে দিই, যে টিমটি বর্তমানে আমি মাত্র কথা বললাম তাদের কার্যক্রম চলমান। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাদক ও চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন ইসমাইল। তার বিরুদ্ধে থাকা জুলাই হত্যার মামলাকে ষড়যন্ত্রমূলক বলছেন স্বজনরা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। নবজাতক সন্তানের বাবা ডাক শোনা হলো না লালমনিরহাটের শিক্ষক আরিফুল ইসলামের। দুর্বৃত্তদের হামলায় প্রায় 21 দিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে মারা গেছেন তিনি। পরিবারের অভিযোগ, মাদক ও অনলাইন জুয়ায় বাধা দেয়ায় চালানো হয় হামলা। এদিকে আরিফুলের মৃত্যুর খবরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। বাড়ি জুড়ে শোক আর আহাজারি। আদিতবাড়ির সীমান্তবর্তী গ্রাম গন্ধমরুয়া। গেল 1 আগস্ট বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শিক্ষক আরিফুল ইসলাম। স্বজনদের দাবি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করা হয় তাকে। এরপর রংপুর মেডিকেল হয়ে রাজধানীর হাসপাতাল। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শুক্রবার রাতে মারা যান তিনি। ওখানে যারা যারা উপস্থিত থেকে
কে আমার স্বামীকে মারছে, সকলের আমি ফাঁসি চাই। শিক্ষক মানুষ ভালো, ওনার তো বাচ্চা চাকার অধিকার ছিল, বাচ্চা লালন পালন করার অধিকার ছিল। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন আরিফুল ইসলাম। 2 সন্তানের জনক তিনি। এর মধ্যে মেয়ে 2 বছর বয়সী। আর ছেলের যখন জন্ম, বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা সবাই। যে বিচার সুষ্ঠুভাবে হয়, আর এরকম ঘটনা তখন কোনো সময় হয় না। আসলে ভদ্র ছেলে, আমরা এটা চাই দৃষ্টিমূলক শাস্তি হোক, বিচার হোক, আমরা এটা চাই। ভুল ভাল একটা এজাহার অভিযোগ সে রেকর্ড করে সঙ্গে সঙ্গে এটা কোর্টে ফরওয়ার্ড করে দেয় এবং আসামিরা সকাল 10টার সময় জামিনে বাইর হয়ে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা ঘটনার বিচার সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সার্বিকভাবে পরিবারটি এখন হলো অনিশ্চয়তার মধ্যে আছে এবং আরিফুলের একজন ছোট ভাই আমরা দেখলাম যে তিনি মনে হয় কিছুটা প্রতিবন্ধী। তো সব কিছু মিলে এই পরিবারটির দায়িত্ব নেওয়া অনেক বেশি জরুরি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, সকল সুযোগ সুবিধা তারা যথাসময়ে অগ্রাধিকার ভিত্তিতে পায়, সেই বিষয়ে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। আদিতমারি থানায় একটি মামলা রুজু হয়েছিল। ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি 9 জন আসামি করেছিলেন। আসামি গ্রেফতার আছে এবং বাকি আসামি জামিনে আছেন। আমরা রিমান্ডেও নিয়েছিলাম, এখনো রিমান্ডে আছে। এর আগে গতরাতে আরিফুলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হন জনতা। তারা হামলা অগ্নিসংযোগ করেন অভিযুক্তদের বেশ কয়েকটি বাড়িঘরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভয়াবহ বন্যার ধকল নাকাটতে খাগড়াছড়িতে আবারও বৃষ্টি জলাবদ্ধতা। এতে সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবেছে সড়ক, বাড়িঘর। ব্যাহত যানবাহন চলাচল, ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। বৃষ্টি পাহাড়ি ঢলের পর খাগড়াছড়িতে এমন চিত্র। ডুবেছে দীঘিনালা ও সদরের কয়েকটি ইউনিয়ন। পানিবন্দী সড়ক, বাড়িঘর, হাটবাজার। শুক্রবার রাতে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণ। তাতেই দীঘিনালা, লংগদু, সাজিক সহ বিভিন্ন সড়কে জমে যায় পানি। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এছাড়া চেঙ্গি নদীর পানি বেড়েও প্লাবিত হয় শহরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। 2টি খামার পানিতে তলিয়ে যাওয়ায় মারা গেছে অন্তত 1500 মুরগি। মুরগি সবগুলো তো শেষ, বেশি চলে গেছে। হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা হয়ে গেছে। এখন পানি বাড়তে এখন বাড়ি ঘর তোলে হলাইতাছে। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, বাচ্চা কাচ্চা লইয়া খানা তো নাই, পর্যন্ত কোনো খানা তো নাই। বৃষ্টিতে দীঘিনালা খাগড়াছড়ি সড়কের 5 মাইল ও 9 মাইল এলাকায় ধসে যায় পাহাড়। পরে ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের লোকজন উদ্ধার তৎপরতা চালায়। প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রশাসনের। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আকস্মিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়ে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে। সম্প্রতি ভয়াবহ বন্যার রেশ এখনও কাটেনি খাগড়াছড়িতে। আবারও বৃষ্টি জলাবদ্ধতা বাড়িয়েছে আরও দুর্ভোগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জলাবদ্ধতার আরও খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। যাব তার কাছে। আক্তার, পানিবন্দী মানুষের সবশেষ অবস্থা জানাবেন, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তাৎক্ষণিক সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কিংবা যেসব মানবাধিকার মানব সেবা সংগঠনগুলো রয়েছে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? গতকাল মধ্যরাতে 3 ঘন্টায় 103 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে খাগড়াছড়িতে এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে যে দীঘিনালার কয়েকটি নিম্নাঞ্চল এলাকা রয়েছে, ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এবং আমার পিছনে যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে সাজেক সড়কের কবাখালী ইউনিয়নের সিএনবি মাঠ এলাকা। অর্থাৎ এখানেও ঠিক সকাল 8টা থেকে পানি বেড়ে গিয়েই কিন্তু সড়কে তলিয়ে যায়। এর ফলেই দুপাশে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। তবে এখানে ট্রাক্টর এবং হচ্ছে যে ভ্যান গাড়ি দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করেছে। অর্থাৎ দুপুর 2টার পর থেকে কিন্তু এই সড়কে
কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং বিভিন্ন ভাবে যে সকল পর্যটক রয়েছে সাজেকে তারা যাওয়া আসা করছে। পাশাপাশি খাগড়াছড়ির যে সকল 3টি উপজেলার সাথে দীঘিনালা যে যোগাযোগ ব্যাহত ছিল সেটি স্বাভাবিক হয়েছে। সকালে সড়কের 5 মাইল এবং 9 মাইল এলাকাতে পাহাড় ধসে 3 ঘন্টা বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং সড়ক ও জনপথের সহযোগিতায় সেই মাটি সরিয়ে নিলে ঠিক সকাল 9টা থেকে কিন্তু যানবাহন চলাচল শুরু হয়। অন্যদিকে এখন পর্যন্ত আমরা যে জায়গাটিতে আছি এটি সাজেকের ঠিক কবাখালী এলাকাতে, এখানেও কিন্তু সড়কে পানি রয়েছে। অর্থাৎ এই পানি যদি আজকের মধ্যে আর কোনো বৃষ্টিপাত না হয় তাহলে ঠিক সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে কিন্তু এই পানি নেমে যাবে এবং সড়কের যান চলাচল যেটি রয়েছে সেটি সুন্দরভাবে এখানে যান চলাচল স্বাভাবিক একটা পরিস্থিতি আসবে। সব মিলিয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, অর্থাৎ যে সকল এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে যে আজকে যে আকস্মিক যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষী এবং বেশ কিছু পুকুর এবং ঘের ভেঙে গিয়েছে। পাশাপাশি দুটি খামারের কিন্তু 1500 মুরগি মরে যাওয়ার সেই চিত্রটি আমরা দেখেছি। অর্থাৎ উপজেলা প্রশাসন জানিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি তারা তালিকা করবে এবং পরবর্তীতে তাদেরকে মানবিক সহায়তার কথা আমাদেরকে একটি জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। ইনান, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। আক্তার, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক সংযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। খেলাপিদের জন্য দেয়া বিশেষ সুবিধার অপব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চলমান জ্বালানি সংকটও শিগগিরই কাটছে না বলে জানান তিনি। সকালে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব আহরণে পিছিয়ে থাকা সহ নানা কারণে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছে দেশ। হাসিনা সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধ ও বাড়তি দামে জ্বালানি আমদানির পেছনে সরকারের বাড়তি ব্যয় ঠেকেছে $5 বিলিয়ন। এ অবস্থায় বড় অঙ্কের বাজেট বাস্তবায়নের লক্ষ্য সরকারের। ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব আহরণে ঘাটতি, কর জিডিপির হার কম থাকা সহ নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে ভবিষ্যতে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছে দেশ। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। There is one type of tax যেটা অ্যাকচুয়ালি ইজ এ সরকারি কফরে ঢুকে না, বাট উইচ ইজ এ হিউজ বার্ডেন অন দি ইকোনমি। আই উইল কল ইট দ্য হয়রানি ট্যাক্স। এটার মধ্যেই কিন্তু স্পিড কেন কম তার অনেক কিছু এখানে কিন্তু লুকায় আছে। এমন অবস্থার মধ্যেই সেপ্টেম্বর থেকে অনিচ্ছাকৃত খেলাপিদের জন্য নতুন সুযোগ দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানালেন, এর অপব্যবহারের সুযোগ নেই। আপনি রিশিডিউল করবেন, একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য। আর যারা এক্সিট নিতে চায় তাদের জন্য এখানে পলিসি দেওয়া আছে, তারা ওয়ান টাইম পেমেন্ট করে এক্সিট নিয়ে চলে যেতে পারে। আমরা এই পলিসিটা নিতে কি খুব কঠিন একটা বাধার সম্মুখীন হয়েছে। এদিকে জ্বালানির সংকটও সহসাই কাটছে না বলে আবারও জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, তা আমাদের বাইরে। এনার্জি ক্রাইসিস ইমপ্রুভ করবে, স্লোলি ইমপ্রুভ করবে, বাট স্লোলি ইমপ্রুভ করবে। রাজস্ব আহরণ বাড়াতে না পারলে সরকারের অবকাঠামো, সামাজিক কল্যাণমুখী প্রকল্প ও বাজেট বাস্তবায়ন সবই হুমকিতে পড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ভোর থেকে অপেক্ষায় থেকেও অনেক চালক পাচ্ছেন না প্রয়োজনীয় গ্যাস। কোনো স্টেশনে সরবরাহ থাকলেও চাপ এতটাই কম যে গাড়ির প্রতি সময় লাগছে অনেক বেশি।
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কোথাও স্বল্প চাপ, কোথাও আবার পুরোপুরি বন্ধ সরবরাহ। প্রত্যাশিত পরিমাণ গ্যাস না পেয়ে বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন চালকরা। গ্যাসের জন্য অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। দৈনিক কর্মঘণ্টার বড় একটি অংশ চলে যাচ্ছে স্টেশনের লাইনে। ফলে কমছে যাত্রী পরিবহনের সময়, আর সেই সঙ্গে কমে যাচ্ছে দৈনিক আয়। আমি এখানে এই কোনা থেকে মেন রাস্তা থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম। আমি 9টার দিকে সিরিয়াল দিছি, তারপরেও 2 ঘন্টা লাগছে আর কি আসতে। আমরা লাইনে 3-4 ঘন্টা অপেক্ষার পরে মোটামুটি গ্যাস পাই, তাও 120 থেকে 150 পিসার। 100 প্রেসারে গ্যাস নিয়ে তো মনে করেন বেশিক্ষণ চালান যায় না। পাম্পে প্রেসার নাই, কি করব, কিছু করার নেই। আমাদের মনে করেন যে প্রতিদিন 5.5 থেকে 6.5 ঘন্টা লাগতেছে গ্যাস নিতে। 1-2 ঘন্টা ঘুমায়া পরের দিন আবার ডিউটি করতে হচ্ছে। চালকদের এই দুর্ভোগের পেছনে সরবরাহ ব্যবস্থার সংকটকেই দায়ী করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, সরবরাহ লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ বন্ধ রেখে চাপটা বাড়াই নিচ্ছি, তারপরে আবার এইভাবে সরবরাহ করছি আর কি। চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না। এখনও হয়তো প্রেশার যারা 600-700 টাকা নেয়, তারা 200-250 টাকা গ্যাস পাচ্ছে। ইনলেট প্রেশার আছে 3-এর মতো, 3 PSI। তা 3-4 PSI থাকলে হয়তো আমার একটা মেশিন রানিং হয়, আর 5-এর উপরে থাকলে আমার 2টা মেশিন আমি চালাতে পারি। 6-7 থাকলে আমি 2টা মেশিন চালাতে পারি। এদিকে নতুন জাহাজ না আসায় গেল 19 আগস্ট থেকে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এর প্রভাবেই দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ করতে কর্মসূচি জোরদার করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে দেয়া হচ্ছে বিশেষ জোর। তবে এক্ষেত্রে নগরবাসীকেও পাশে চাইলেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপ দিতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে বের হয় বর্ণাঢ্য র্যালি। মহাখালী বাস স্ট্যান্ড সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে সড়ক ও আশেপাশের এলাকায় চলে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ। ডেঙ্গুকে আরও নিয়ন্ত্রণে রাখার জন্য, জনগণকে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা 10 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। এই 10 জন ম্যাজিস্ট্রেট 10টি অঞ্চলে আমরা ভাগ করে দিয়েছি। মোবাইল কোডের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট এবং যেই সমস্ত অফিস, আদালত, আবাসন আছে সেখানে তারা এডিস লার্ভা পাওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা সতর্কবার্তা দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করছেন। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত ওয়ার্ডগুলোতে বাড়ানো হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা। পরিষ্কার পরিচ্ছন্নের উপর অনেক জোর দিয়েছি, সাথে সাথে মশা নিধনের প্রতি জোর দিয়েছি। এছাড়াও কয়েকটা রেড জোন আমরা আইডেন্টিফাই করেছি। রেড জোনে আমরা বিশেষ তদারকি ব্যবস্থা শুরু করেছি। আমরা রেড জোন আইডেন্টিফাই করে এটার উপরে যে কাজ করার পরেই যে আমাদের কাজ শেষ সেটা না, আমরা কন্টিনিউয়াস কিন্তু কাজ করছি। সো আমরা আপনি জানেন যে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমরা জরিমানা করছি। আমাদের মেইন জিনিসটা হলো আমাদের সিটিজেন যদি একটু সচেতন থাকে, আমাদের পানিটা যদি যত না জমে থাকে, আমরা যদি প্রতিদিনের পানি প্রতিদিন ফেলে দেই, তাহলে কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়া এগুলির প্রভাব থেকে অনেক অংশে মুক্ত করা সম্ভব। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগী নয়, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীকেও পাশে চাইলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বটতলা থেকে উত্তরা 17 নম্বর সেক্টর প্রায় 3 কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। দীর্ঘ 25 বছর পর শুরু হয়েছিল এই রাস্তার সংস্কার কাজ, কিন্তু সেই উন্নয়নই এখন এলাকার মানুষের জন্য গলার কাটা। রাস্তায় পিট তৈরি করার পর দীর্ঘ সময় কেটে যাওয়ায় পিটের পাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সংস্কারের দীর্ঘসূত্রিতার কারণে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রতিদিন আহত হচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বটতলা থেকে উত্তরা 17 নম্বর সেক্টরের সড়ক।
দীর্ঘ ২.৫ দশক পর শুরু হয়েছে সড়কটির সংস্কার কাজ। তবে আধা খেচড়া কাজের স্বস্তির এই উদ্যোগই এখন রূপ নিয়েছে অস্বস্তিতে। রাস্তা কেটে ড্রেন তৈরি হলেও মূল সড়কের কাজ করাই হয়নি। শেষের পথে প্রকল্পের মেয়াদ। শুক্রবার জুমার নামাজ রেডি হয়ে যাওয়ার মধ্যে প্রায় দিনে 2-1 দিন পরে তো বলিনি, আর বয়স্ক লোক বলে আরো বেশি সিরিয়াস হয়ে যায়। যে রাস্তার অবস্থা, একটু বৃষ্টি হলে একটা মানুষ ভালোভাবে হাঁটতে পারে না। আমরা বাইক চালাবো তো পরে, না স্কুলে যাওয়া যাচ্ছে না, বাজার হাট করা যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, আগের ভাঙা রাস্তাও এর থেকে ভালো ছিল। এখন পুরো সড়ক জুড়ে বড় বড় গর্ত আর কাদার স্তূপ। কোনো যানবাহনেরই চলাচলের উপায় নেই, পায়ে হেঁটে চলাই দেয়। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দেখা যায় স্টুডেন্টরা পড়ে গেছে, দোকানের মালামাল নিয়ে আসছে, মালামাল সহ পড়ে গেছে, রিক্সাওয়ালারা পড়ে গেছে। গার্মেন্টসের মালামাল বহন করা, আপনার দোকানের মালামাল বহন করা, এগুলো খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের এলাকায়। আমি ভাবছি যে খুব শীঘ্রই এই দুর্ভোগ শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি যে দুর্ভোগ আরও বাড়তেছে। যোগাযোগের এই বেহাল দশায় থমকে গেছে এলাকার অর্থনীতি। বন্ধ হয়ে গেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃষ্টি হলে দুর্ভোগ পৌঁছায় চরমে। বাজেট যেহেতু হয়ে গেছে, এখন একটা বরাদ্দ তো আসবে, সেটা ফাইল প্রসেসিং হতে যতটুকু সময় লাগে সেটা তো আমাদেরকে নিতেই হবে। তারপরেও যদি বেশি, আমি মনে করছি না দেরি হয়ে যাবে, আমরা নিজেরা একটা চেষ্টা করে তাড়াতাড়ি করার ব্যবস্থা করব। একটি উন্নয়ন প্রকল্প হাজারো মানুষের দুর্ভোগের কারণ হতে পারে, তার প্রমাণ পাওয়া যায় বাউনিয়া এলাকার বাদালদি সড়কে এলে। ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর নামে রাস্তা কেটে ফেলে রাখায় হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখানে ব্যাহত হচ্ছে। তাই এখন শুধু আশ্বাসের ফুলঝুরি নয়, এই রাস্তায় স্বাভাবিক চলাচলের অধিকার ফিরে পেতে চান এলাকার বাসিন্দারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। সারা দেশে শুরু হলো কলেরার প্রথম দফার টিকাদান কার্যক্রম। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। শুধু গর্ভবতী নারীরা থাকছেন কর্মসূচির বাইরে। টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড়। শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেশব্যাপী প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। 1 বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে খাওয়ানো হবে এই টিকা। শুধুমাত্র গর্ভবতী নারীরা থাকছেন এই কর্মসূচির বাইরে। আমরা সকাল 8টা থেকে কাজ করছি, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সাপোর্ট পাচ্ছি আমরা এখানে। ওনারা মোটামুটি আগেই জানে, আমরা মাইকিং করে জানাইছি, তারপরে টিভিতে বলা হয়েছে। যাদের রেজিস্ট্রি করা নাই, যাদের আপনার জন্ম নিবন্ধন আছে, ভোটার আইডি কার্ড আছে, আর যাদের না আছে তাদের আমরা ওই কার্ড দিয়ে দিচ্ছি, আর আপনার তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রেখে দিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীর চরের 17টি ওয়ার্ডের 192টি কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শেরেবাংলা নগর, খিলগাঁও ও তেজগাঁওয়ে চলছে এই কর্মসূচি। টিকাটা খুবই প্রয়োজন ছিল, টিকা পেয়েছি, আমরা অনেক খুশি। সরকারের প্রতি ধন্যবাদ জানাই। শুধু রাজধানী নয়, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্ধারিত এলাকায়ও চলছে টিকাদান। সবাই যদি আমরা সচেতনভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি এই টিকাগুলোকে নেওয়া হয়, তা আমি মনে করি এই দেশের থেকে কলেরা মুক্ত করা সম্ভব। মুন্সিগঞ্জ সদরে মোট 10টা ইউনিয়নে মোট 3,54,000 জনগোষ্ঠীকে আমরা এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কলেরা থেকে সুরক্ষা পেতে 14 দিনের ব্যবধানে 2টি ডোজ নেওয়া বাধ্যতামূলক। প্রথম ডোজ চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। সারা দেশে 14টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানার 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা আটা।
সুজি শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বাংলার মাটির ঘ্রাণ, যে মাটি আগলে রাখে হাজার বছরের ঐতিহ্য, সুবাসে ভরা, প্রকৃতির যত্নে উৎপাদিত, স্বচ্ছতায় নিখুঁত, প্রতিটি দানায় বিশুদ্ধতার অঙ্গীকার। ফুডেলা চিনিগুড়া চাল, হৃদয়ে ছোঁয়া স্বাদে সাজুক উৎসবের গল্প, প্রতিটি দানায় ভালোবাসার ঘ্রাণ। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। দেখছেন স্টার নিউজ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। শুক্রবার প্রকাশিত তালিকা নিয়ে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আগ্রহ তৈরি হলেও কবে থেকে এবং কী প্রক্রিয়ায় নিয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি মালয়েশিয়া সরকার। প্রকাশিত তালিকায় আছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস লিমিটেড, জেনারেল ট্রেডিং কোম্পানি সহ আরও অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ 75টি দেশের অভিবাসী নাগরিকদের ভিসা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার নিউ ইয়র্কের ফেডারেল আদালত জানান, ট্রাম্প প্রশাসনের এই নীতি কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দায়ের করা মামলার রায়ে আদালত এই সিদ্ধান্ত জানান। আবারও আদালতের বাধার মুখে ট্রাম্পের সিদ্ধান্ত। এবার বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী নাগরিকদের ভিসা বাতিলের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে আটকে দিল যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। গত জানুয়ারি মাসে বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ 75টি দেশের হাজারো অভিবাসীর ভিসা স্থগিতের আদেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সেই স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে চেয়েছিলেন, যা এমনকি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। তাই শুক্রবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস ট্রাম্পের সিদ্ধান্তটি বাতিল বলে ঘোষণা করেন। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দায়ের করা মামলার রায়ে আদালত এই সিদ্ধান্ত জানান। আদালত বলছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের ভিসা বন্ধের ক্ষমতা প্রশাসনের নেই। এটিকে বেআইনি বলেও উল্লেখ করেন আদালত। ভিসা স্থগিতের তালিকায় ছিল বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ এশিয়ার অন্যান্য দেশ। এছাড়াও আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ক্যারিবীয় অঞ্চল ও লাতিন আমেরিকার অনেক দেশও ছিল এই তালিকায়। ভিসা না দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার ওপর তাদের নির্ভরশীল হয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়। তবে পর্যটক বা ব্যবসায়িক ভিসাপ্রাপ্তরা এই তালিকায় ছিলেন না। এ রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসী নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণেই মত প্রকাশের স্বাধীনতা ও আইনি অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ। কলকাতায় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ও অনিয়ম দেখে তাৎক্ষণিকভাবে 6টি হোটেল বন্ধ করেছে প্রশাসন। ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর আবাসিক হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিদর্শনে গিয়ে
পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ নির্দেশ দেন। সাথে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অতিথিদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। জানান, এখন থেকে শোকজ নোটিশ পাঠানোর প্রথা বন্ধ করে অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ধর্মতলা চত্বরের 16টি হোটেল বন্ধ করে দিয়েছে দমকল বিভাগ। আরও 25টি হোটেলকে দেওয়া হয়েছে শোকজ নোটিশ। আমরা আবারও যেতে চাই বেনাপোলে। সেখানে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ এর মধ্যে বাংলাদেশ অংশে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী রাশেদুজ্জামান। যাবো তার কাছে। রাশেদ, সবশেষ খবর জানাবেন। একটু আগেই তো জানাচ্ছিলেন বাংলাদেশে এর মধ্যে মরদেহ হস্তান্তর করা হয়েছে, সবশেষ খবর জানাবেন। ইনান, যে সাংবাদিক সহ যে 5 মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা জানি যে বিএসএফ এর ওই প্রান্তে ঠিক ওই 5টি মরদেহ 2টি অ্যাম্বুলেন্স যোগে আনা হয়েছে এবং তাদের যে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি চলছে। এবং এপারে আমরা দেখছি যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সগুলোতেই এই 5টি মরদেহ নিয়ে আসা হবে। এর মধ্যে 2টি অ্যাম্বুলেন্সে কুষ্টিয়ার যে 4 জন সাংবাদিক পরিবার রয়েছে সেই সাংবাদিক পরিবারের মরদেহ উত্তোলন করা হবে। আর একটি সাভারের একজন রয়েছে সেটি সাভারে নেওয়া হবে। সেই প্রস্তুতি সব ধরনের সম্পন্ন রয়েছে। এদিকে যারা এই মরদেহ যারা 6 জন রয়েছেন তারা কিন্তু একবারে শূন্য রেখার পাশাপাশি তারা অবস্থান করছেন। কখন মরদেহগুলো হস্তান্তর করা হয় সেই অবস্থায় তারা সেই অপেক্ষায় তারা রয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের যে সহকর্মীরা রয়েছেন, অর্থাৎ দেবাশিস দত্তের যারা সহকর্মীরা রয়েছেন, কারণ দেবাশিসের পরিবারের বাবা মা এবং তার বোন অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে এই মরদেহ গ্রহণ করতে তারা আসতে পারেননি। সে কারণে কিন্তু কুষ্টিয়া প্রেস ক্লাবের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসেছেন এবং এই মরদেহগুলো তারা গ্রহণ করবে সেই অপেক্ষায় তারা রয়েছেন। তা আমরা একজন রয়েছেন তার একবারে কাছের সহকর্মী তিনি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তৈত ভাই, আপনি তো দেবাশিস ভাই তো আপনার সবচেয়ে কাছের সহকর্মী ছিল, আসলে তার অপেক্ষায় তো এখন আছেন। আসলে অপেক্ষা তখন সারা জীবনের জন্য হয়ে গেল। হয়তো আর কয়েক মিনিটের মধ্যে তাকে পাবো, কিন্তু কথা হবে না। তার এবং তার স্ত্রী, তার সন্তান নিথর দেহ আমাদের থেকে মাত্র 100 মিটার দূরে এখন আছে। ইনান, আপনি দেখলেন যে আসলে যারা তার সহকর্মী রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কথা বলার মতো যে শক্তি সেই শক্তিটাও তারা হারিয়েছেন। এখন তাদের যে নিথর মরদেহ রয়েছে সেই মরদেহের অপেক্ষায় তারা রয়েছেন, কারণ জীবিত তাকে আর পাবেন না, কিন্তু এই মরদেহ নিয়ে তাদেরকে রওনা দিতে হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইনান, রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে। এই ছিল স্টার নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ।